মনকে বুঝাইলে বোঝে না ধর্ম কাহিনী। লালন সাইজির 100 গান নিয়ে একটা আর্কাইভ করার ইচ্ছে আছে আপনার? এটা আসলে অনেক দিন ধরেই আমার ইচ্ছা, তো সেই ইচ্ছাটাকেই আসলে পূর্ণতা দিতে চাই। সঙ্গীত হচ্ছে সাধনার একটা জিনিস। 20 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে দুঃখের বিষয় কি? অপ্রাপ্তি আমি বলবো না আপু, সবকিছুই প্রাপ্তি। আমার কোনো বাধা মনে হয়নি আমার বাবার, কারণ আমার বাবা গুরু রেখে গান শিখেছেন। মায়ের গল্প একটু শুনতে চাই। আমার মা একদম সহজ সরল গ্রামের সাদামাটা একজন মানুষ। আমি এবার ঘরের মানুষটার কথা জানবো। আমাকে সবসময় আমার বাবার মতো এগিয়ে দেন। মনকে বুঝাইলে বোঝে না বুঝাইলে বোঝে না ধর্ম কাহিনী। বিষয় বিষে চঞ্চলাম দিবারজনী। বিষয় বিষে চঞ্চলাম দিবারজনী। অনবদ্য, এক কথা অনবদ্য। প্রিয় দর্শক, ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে আমার সঙ্গে রয়েছেন আজ লালন কন্যা, যার গানের সুর আমাদেরকে সবসময় মোহিত করে, ভাবায় এবং তার সেই সহজ সুন্দর সুর আমাদেরকে অন্য একটি জগতে হারিয়ে নিয়ে যায়। আর আমরা সবাই জানি আমাদের দেশের গান, অর্থাৎ আমি বলছি লোকসঙ্গীতের কথা, আমাদের সেই লালন কন্যা যেহেতু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, একটা দারুণ সময় কাটবে তার সঙ্গে আড্ডায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। শুরু করতে চাই শ্রদ্ধেয় ফরিদা পারভিনকে স্মরণ করে, এবং তার স্মরণে তাকে ট্রিবিউট করে আপনি একটা চমৎকার প্রোগ্রাম করেছেন, সেই প্রসঙ্গ নিয়ে আগাতে চাই। আসলে ফরিদা পারভিন ম্যাম ছিলেন একজন লালন সম্রাজ্ঞী, লালন সাধক যাকে বলা হয়। তো আমরা রিসেন্ট তাকে হারিয়েছি, তার প্রতি শ্রদ্ধা। তো তার প্রতি পরম শ্রদ্ধা থাকবে। এবং এই মানুষটাকে হারিয়ে আমি বুঝেছি যে আসলে এখন যেটা অনুভব বা উপলব্ধি করছি, যে এই মানুষটা থাকলে হয়তোবা তার সান্নিধ্যে আরো বেশি থাকতে পারলে হয়তোবা নিজেকে ধন্য মনে করতাম, আরো সমৃদ্ধ। এবং উনাকে ট্রিবিউট করে আমি অনেকগুলো চ্যানেলে লাইভ করেছি, এবং আমার সাথে ছিলেন শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম স্যার। তো সব মিলিয়ে এই মানুষটাকে হারিয়ে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি অঙ্গন অনেক বড় ক্ষতির মুখে আমি মনে করি। একেবারেই তাই, একেবারেই তাই। একটা ব্যাপার বলতে চাই, আজকে আমরা মানে ব্যক্তি বিউটির গল্প শুনবো, একই সাথে সঙ্গীত শিল্পী বিউটির গল্প শুনবো। এই বিউটি শুধু নামে তো বিউটি না, তার সুরে বিউটি রয়েছে, মানুষটি খুবই বিউটিফুল। এটা আমাদের ভালোবাসা। একদমই তাই। কিন্তু জীবনটা এতটা সহজ ছিল না বিউটির, জীবনটা অনেক কঠিন ছিল। বাবার যুদ্ধ, মুজিবুর রহমান বাবা, শ্রদ্ধেয় বাবা, তার যুদ্ধটা অনেক বেশি ছিল। একটু পেছনে ফিরে তাকাতে চাই, সেই মোড় ভাঙা গ্রাম চুয়াডাঙ্গার, সেখানকার মেয়ে, যে গ্রামে এতটাই প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামের মানুষ একজন মেয়ে গান গাইছে সেটাকেই মনে করতেন যেটা একটা গর্হিত কাজ, এবং বাবা সহযোগিতা করছে, জাহান্নামে চলে যাচ্ছে একসাথে। একদম। সেই গল্পগুলো কেমন ছিল বিউটি আপু? আমি যদি এটা বলতে হয় তাহলে আমি বলবো পুরাটা আমার বাবার জন্য, কারণ এই যে স্ট্রাগল যে ব্যাপারটা পুরাটা আমার বাবার। কারণ যখন আমি এই পরিস্থিতিতে পড়তাম, আমাদের গ্রামে একদম মফস্বল একটা গ্রাম, সেখানে গান করবে একটা মেয়ে, এটা আসলে অনেক মানে দুঃসাহসের একটা ব্যাপার। তো এই ব্যাপারটা যখন উঠতো বা একটু প্রবলেমের সম্মুখীন হয়েছি, বাবা আমাকে একটা কথাই বলতো যে অনেকেই অনেক কথা বলবে, তোমার কোনো কথায় কান দেবার দরকার নাই, তুমি যে কাজটা করছো সেটা সৎভাবে তোমার পরিশ্রম দিয়ে সেটাকে তুমি এগিয়ে যাও, বাকিটা আমি সামলে নিব। তো সেটাই বললাম যে আমি যতটুকুই আজকে করেছি, বা আজকে একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে
আজকে যা কিছু, এটা তো অবশ্যই আল্লাহ তাআলা নিজে হাতে করে দিয়েছেন এবং ওসিলা মারফত আল্লাহ তাআলা সবাইকে দেন। তো আমার বাবা ছিলেন আমার পাশে সব সময় এবং সমস্ত ঝড় বিপদ সবকিছু সামলিয়েছেন অনেক যত্ন করে। আমি শুধু এগিয়ে গিয়েছি মসৃণ একটা পথে। বাবার প্রতি শ্রদ্ধা। আমার খুব ইচ্ছে করছে, আমার সৌভাগ্য হয়েছে বিনোদন অঙ্গনের অনেকের বাবা মায়ের সঙ্গে ইন্টারভিউ করার, একসাথে দুজনকে পেয়ে। যদি কখনো সুযোগ হয়, হয়তো বাবা দিবসেও হতে পারে, তখন আমি মানে বাবা এবং মেয়ের একটা ইন্টারভিউ একসাথে করতে চাই। আমি হয়তো নক করবো, এটা আমি মাথাতে নিলাম। আমি আরো গল্প শুনতে চাই। আমি শুনেছি ঢাকাতে আসা হতো, হয়তো উপজেলা জেলা পর্যায়ে জয়লাভপুরে, তারপর ঢাকায় যখন আসতেন অনেক সময় হয়তো খানিকটা সেখানে এক ধরনের প্রতিযোগিতার মাঝে হয়তো কিছু জটিলতা থাকতো, আমি সেই ভাষাটা ব্যবহার করতে চাই না, এবং তারপর ফিরে যেতে হতো খালি হাতে। তখন কতটা আপসেট হতেন, ডাউন ফিল করতেন? আমি তখন তো খুব ছোট ছিলাম, হয়তো সরল মনে অনেক বেশি কষ্ট পেতাম, কাঁদতেন, কিন্তু কাঁদতাম এবং বাবা আমাকে সাথে সাথে সাহস যোগাতেন এবং আমার বাবা বলতেন যে এই পরাজয়টা তুমি এখানেই রেখে সামনে কিভাবে এগোতে হবে সেটা চিন্তা করো, এটা জীবনটা মাত্র শুরু। বাবা এই ভেবে আবার নতুন উদ্যমে গান শেখানো শুরু করতেন বা আমাকে বিভিন্ন ওস্তাদজির কাছে নিয়ে যেতেন। তো ওইটা আসলে ওইভাবে উপলব্ধি করতেই দেয়নি বাবা। দারুণ। 2005 থেকে 2025, 2 দশক, 20 বছর পার হয়ে গেছে। তখন বিউটি খুব ছোট্ট ছিল, এখন আস্তে আস্তে সে বড় হয়েছে, যৌথ জীবন যাপন করছে, সেই গল্পেও আমি যাব। কিন্তু এই 20 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে দুঃখের বিষয় কি, অপ্রাপ্তি কি? আমার কাছে অপ্রাপ্তি আমি বলবো না আপু, সবকিছুই প্রাপ্তি। 2005 সালের পর থেকে জীবনের মোড়টা, যে মেয়েটা একদম একটা গণ্ডির মধ্যে বড় হয়েছে, চুয়াডাঙ্গা জেলা কেশবপুর গ্রামে, তার একটা আলাদা জগৎ ছিল। ছোট একটা গণ্ডির মধ্যে যে মেয়েটা বড় হয়েছে, সেই মেয়েটা ওখান থেকে কখনো ভাবেনি যে এত বড় একটা স্থান অর্জন করবে বা এত বেশি মানুষের ভালোবাসা অর্জন করব। তো সেই থেকে যদি আমি প্রাপ্তির কথা ধরি, যে এটা আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়। আমার কাছে মনে হয় যে যা কিছু আমি পেয়েছি, যা কিছু করেছি, সব হয় না যে বাবা মার দোয়া এবং বাবা মার অনেস্টির কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে নিজে দিয়েছে। একেবারেই তাই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আপু আমি না ওই যে নেগেটিভিটি বা আমার অপ্রাপ্তি এইগুলো নিয়ে আমি বসে থাকতে চাই না। আমি 2005 সাল থেকে অনেকটা বছর হয়ে গেছে, হয়তোবা এটা ঠিক প্রত্যেকটা শিল্পীর জীবন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা বড় বড় অ্যাওয়ার্ড হয়তোবা আমার ঝুলিতে নেই, কিন্তু আমার যেটা রয়েছে যে মানুষের একদম ভালোবাসা, নিখুঁত ভালোবাসা, যেটা আপু যেখানে যে ভালোবাসা কিনতে হয় না একদম। এবং আমি এখনো দেখেছি যে আমার গান শুনে কোনো মাঝখানে আমার মনে আছে একটা চ্যানেলে লাইভ করতে গিয়েছিলাম, সেই চ্যানেলের মালিকের মা 2005 সাল থেকে আমার ভক্ত, গান শুনে। আমি ওই দিন উপস্থিত হব বলে উনি রাত জেগে আমার সামনে বসে পুরো লাইভটা দেখেছেন এবং আমাকে বুকে জড়িয়ে আবার কান্না করেছেন। তো এই ছোট ছোট প্রাপ্তিগুলো আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়। একেবারেই তাই, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি শুনেছি গ্রামে অনেক ধরনের অসহযোগিতার মূলক আচরণের শিকারও আপনাদেরকে হতে হয়েছে, কিন্তু যখন বিউটি এরকম স্টার হয়ে গেল, সবাই জানলো তিনি একজন তারকা, একজন সঙ্গীত তারকা, তখন কি গ্রামের সবার দৃষ্টিভঙ্গি বদলেছিল নাকি একই রকম দৃষ্টিভঙ্গি রয়ে আছে? না, একদমই না। কিন্তু আমার কাছে যখনই আমি 2005 সালে আমাকে প্রথম টিভিতে দেখেছে, যে মানুষগুলো হয় না অন্তরালে তো অনেক নেগেটিভিটি থাকে, কিন্তু আমি দেখেছি যে এখন যখন আমি বাড়িতে যাই বা তাদের কাছে আমি গিয়েছি এই প্রতিযোগিতা শেষ করে, সেই সকল শ্রদ্ধাভাজন, আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা এসেই আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, এইটা আসলে আমার মানে আমি মনে করি আমার সবথেকে বড় প্রাপ্তি।
যে হয় না সবকিছু তো কথার জবাব কথা দিয়ে দিলে হয় না, হয়তো বা এই অবস্থানটা ক্রিয়েট করতে পেরেছি বলে ওনাদের হয়তো বা ভুল বোঝাটা, বা আমি বললাম না যে আমার কোনো বাধা মনে হয়নি আমার বাবার কারণে। সবকিছু যেন উনি খুব সুন্দরভাবে মসৃণভাবে আমাকে, আমার পথটা খুবই মসৃণ ছিল। সকল বাবা যদি এমন হতো, এই সাপোর্টটুকু করতো, তাহলে জীবন আর অনেক সুন্দর হতো। একদম। এই মুহূর্তে একটা গান শুনতে চাই, কোন গান শোনাবেন? আমার মৌলিক একটি গান। হ্যাঁ, নিশ্চয়ই। যখন তোমায় মনে পড়ে কলিজাতে কামড় মারে, যখন তোমায় মনে পড়ে কলিজাতে কামড় মারে, নিঃশ্বাস আমার বন্ধ হইয়া যায়, এভাবে কি বেঁচে থাকা যায় রে বান্ধব, এভাবে কি বেঁচে থাকা যায়। আরে বাহ, একদম কলিজায় গিয়ে লাগলো। কিছু সহজ উক্তি, মানে ভালোবাসার বহিঃপ্রকাশটা আপু যত সহজ ভাবে, এবং এই সহজ কথার যে গভীরতা, এটা আসলে অমূল্য। এবং এই গভীরতা দিয়েই, সহজ কথার গভীরতা দিয়ে মানুষকে খুব সহজে আকৃষ্ট করা যায়। আমি এবার ঘরের মানুষটার কথা জানবো। ভাই আজকেও এসেছেন আপনাকে নিয়ে, আপনার এখানে যেহেতু শো আছে, সেই মানুষটা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে সেই মানুষটা কেমন? নাম জানবো তার? সেই মানুষটার কথা যদি বলতে হয় আপু, আমি যেমন আমার বাবার কাছে পরম যত্নে ছিলাম, মানে একদম ফুল ফ্রিডমে চলতাম, যে আমার কোনো কিছুতে কোনো বাধা নেই। আমার কাছে এখনো মনে হয় যে সংসারটা মনে হয় আমি করি না, মানে আমার হাজবেন্ড, মানে আমি অনেক কৃতজ্ঞতার কাছে যে তার কথা হচ্ছে, তার প্রফেশন থেকে যদি আমাকে একটু সময় বের করে আমাকে সময় দিতে হয়, আমাকে সব সময় আমার বাবার মতো এগিয়ে দেন, যে তুমি মসৃণ ভাবে পথ চলো, তোমার কোথায় কোন হেল্প লাগবে শুধু আমাকে বলো। মানে আমার 2টা বাচ্চা সামলানো থেকে শুরু করে, বাচ্চারা এখন স্কুলে পড়ে, তো আমার যখন প্রোগ্রাম থাকে বা আমার কোনো কাজ থাকে, যদি আমার বাসায় তাদের দেখার জন্য মানুষ আছে, তারপরেও সে ওই মানে প্রেশারটাই আমার মাথায় দিতে চায় না। মানে আমার হাজবেন্ড এখন আমার কাছে সেটাই মনে হয় ব্লেসিং একটা ব্যাপার। এবং আমার বাবার পরে যদি আমার গানটাকে নিয়ে কেউ ভাবে এবং আমাকে বলে যে তুমি তোমার গানকে ফোকাস করো, এবং এই গানটাকে চর্চার মাধ্যমে যত দূরে নেওয়া যায়, সে সবকিছুর সহায়তা আমার হাজবেন্ড আমাকে করে। দারুণ ব্যাপার। ভাইয়ার নামটা জানতে চাই। হাসান ফেরদৌস আহমেদ সাগর। বাহ, মানে তার মনটা তাহলে সাগরের মতো বিশাল। তাই তাকে কখনো গান শোনানো হয়? মানে ভালোবেসে একটা তো রেওয়াজ করা হয়, রেওয়াজে তো তখন সে গান এমনিতেই শোনে বাসায়। একদমই, যখন আমি হারমোনিয়াম নিয়ে বসি, তানপুরা ছেড়ে রেওয়াজ করি, তখন তো শুনেই। আপনার গলায় তার পছন্দের গান সবচেয়ে কোনটি? আমার ভাবতে হবে, কারণ অনেক গানই, কারণ আমি যখনই কোনো প্রোগ্রাম থেকে আসি বা লাইভ শেষ করি, যে লাইভটা দেখেছে কিনা, যদি ভালো না হয় সেটাও বলে, ভালো হলেও সেটা বলে। তো ওর পছন্দের আকাশের হাতে আমি আমার একটা আধুনিক রাউন্ডে এই গানটা করেছিলাম। ওই গানটা একটু, হ্যাঁ অবশ্যই একটু শুনি। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। থ্যাংক ইউ সো মাচ। 100 গান, লালন সাইজির 100 গান নিয়ে একটা আর্কাইভ করার ইচ্ছে আছে আপনার, একটা নিজের গাওয়া এবং তার এবং আমার নিজের চ্যানেলে, সেটার কতদূর এগুলেন? আমার 10টা গানের রেকর্ডিং কমপ্লিট। এটার মিউজিক ভিডিও গুলো শেষ হয়নি, শেষ হলে আমি আমার চ্যানেলটা
সবার সামনে লঞ্চিং করব এবং আমার নিজস্ব চ্যানেলে 100 গান থাকবে লালন শাহের বা তার বেশি থাকতো, কিন্তু আমার যে টার্গেটটা আর কি 100 গান, এটা আসলে অনেক দিন ধরেই আমার ইচ্ছা, প্রায় আমি প্রথম থেকেই বলে আসছি। তো সেই ইচ্ছাটাকেই আসলে ইচ্ছার পূর্ণতা দিতে চাই। সন্তানদের নিয়ে পরিকল্পনা কি? তারা কি গানে আসবে নাকি তারা তাদের মতো তাদের পছন্দ অনুযায়ী জীবনযাপন করবে? যেমন ওরা, আমি যখন তানপুরানি রেওয়াজ করি বা গান করি তখন আমার পাশে এসে খুব যত্ন সহকারে বসে, জানে যে আম্মুকে ডিস্টার্ব করলে সমস্যা, আমার সাথে গলা মিলাই। তারা গানকে খুব পছন্দ করে এবং এখনই আমার 2 ছেলে, আমি যে গানটা গাই ওদের শোনাই। আমার ছোট ছেলেটা বিশেষ করে রাহিল বলে, আম্মু তোমার এই গানটা খুব ভালো হয়েছে। তারপরে গান শিখে তাদের স্কুলে যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে কিছু ছড়া গান থাকে, সেগুলো ওরা আমার কাছ থেকে উঠিয়ে নেয়। এবং আমার যেটা ইচ্ছা আপু, যে গান নিয়ে এখনই ওদেরকে এত বেশি প্রেশার ক্রিয়েট করতে চায় না, বা আমি এখন ওদের যে শিখাচ্ছি তাও না। আমার কাছে এখন হচ্ছে পড়াশোনাটাই ওদের ফার্স্ট প্রায়োরিটি। এবং আমি যেটা মনে করি যে সঙ্গীত হচ্ছে সাধনার একটা জিনিস, এবং সাধনার থেকে বড় কথা যে গড গিফটেড একটা ব্যাপার। তো ব্লাডে থাকতে হয়, যদি সেটা থাকে, যে কোনো প্রতিভা যদি আল্লাহ প্রদত্ত না হয়, সেটা আমি হাজার চর্চা করেও কিন্তু সেটা হয় না। তো আমার কাছে মনে হয় যে আমার 2 ছেলের মধ্যে সেই হয়তো কেউ একজনের থাকবে, কিন্তু তারা পড়াশোনা করে তাদের, আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না তাদের, যে একদম আমাদের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী হতে হবে, এটা কোনোভাবেই আমি চাই না। যেটা ভালো লাগে, যদি ওরা খুব ভালোবেসে করে সেটাতেও আমি বাধা দিব না। আগে পড়াশোনাটা শেষ করুক, তারা বুঝবে যে তাদের কোন সেক্টরটা ভালো লাগে, তারাই সেটা পছন্দ করবে। বাবার গল্প তো শোনা হলো, মায়ের গল্প একটু শুনতে চাই। আমার মা একদম সহজ সরল গ্রামের সাদামাটা একজন মানুষ, এবং আমার মা প্রচন্ড পরোপকারী একজন মা, যেটা আমার মার সব থেকে বড় গুণ। যে এমনও হয়, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার বাসার আশপাশের যে দরিদ্র মানুষগুলো থাকে, আমার মা পারলে তাদেরকে না খাইয়ে আমি দেখিনি আমার মা কখনো খেয়েছে। তো এরকম, এটা অবশ্য আমরা সব ভাই বোন মার কাছ থেকে পেয়েছি। আর মা সবসময়, আমার মাও কিন্তু গান খুব ভালো গলা, কিন্তু ওইভাবে তো গানটা করে, কিন্তু আমার বাবাকে খুব সাপোর্ট করতেন। আমার বাবা গুরু রেখে গান শিখেছেন, খুব ভালো নজরুল গীতি করেন বাবা। তো আমার মার কথা ছিল, আমার বাবা যেহেতু আমাকে সবসময় গান শিখিয়েছেন, এবং শতভাগ সাপোর্ট ছিল যে বাবা যেটা সন্তানকে করাতে চাচ্ছেন, তো মার যেটা হয় পিছন থেকে যত সাপোর্ট বা যত সহায়তা করার মা করে। মা একটু অন্তরালে থাকতে পছন্দ করে। তার মানে বাবা মায়ের এই দুজনের সাপোর্টের জন্যই কিন্তু আজকে, এবং শুধু তাই না, আমাদের ভাই বোন সবাই, হ্যাঁ, এটা সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি অপার হয়ে বসে আছি। এই গানটা দিয়ে শেষ করতে চাই, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দর্শকের ভালোবাসার জন্যই আমি বিউটি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে শুদ্ধ গানের মধ্যে থাকতে পারি, আপনাদের ভালো কিছু গান উপহার দিতে পারি। আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি থাকলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর মানে যদিও খুব আমার মনে হলো যে অনেকক্ষণ গল্প করলাম খুব কম সময়, কারণ তোমার সাথে থাকলে সময়টা কিভাবে চলে যায় আমি জানি না। অনেক অনেক কৃতজ্ঞতা আপু, আপনি অসম্ভব ভালো মনের একজন মানুষ, এবং আপনার সঙ্গ বরাবরই আমি খুব উপভোগ করি। আমি চেষ্টা করেছি গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে ব্যক্তি বিউটিকে জানতে। বিদায় নিচ্ছি, তারপর গান শুনবো। ঠিক আছে দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন আমাদের সঙ্গে। গান দিয়ে শেষ করতে চাই। আমি হয়ে বসে আছি, ওহে পারে
আমার পরে লয়ে যাও আমার।